আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটির ধারাবাহিক আলোচনা চলছিল, সেটার 3 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে তোমরা যারা প্রথম দুটি পর্ব দেখোনি তারা মাস্ট বি প্রথম দুটি পর্ব আগে দেখে আসো। এইচএসসি 26 হও বা এইচএসসি 25 হও, তোমাদের প্রত্যেকের জন্য ভেক্টর চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা চলছে সেটার 3 নম্বর পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অবশ্যই একটা নোট খাতা নিয়ে বসে পড়বা এবং আজকের ক্লাসে যা যা পড়াবো অবশ্যই প্রয়োজনীয় নোটস নেওয়ার চেষ্টা করবা। A to Z যা যা পড়ানো হবে তোমার যে নোটসটা এটা কিন্তু প্রয়োজন হবে, সো সুন্দর করে নোট করার চেষ্টা করবা। একজন ভালো স্টুডেন্টের সবচেয়ে বড় গুণ যেটা হয় আমি মনে করি সেটা হচ্ছে প্রপার নোটস করতে পারে সে। কারণ তুমি অ্যাজ এ স্টুডেন্ট যদি তোমার কাছে হাজার হাজার বই থাকুক, হাজার হাজার টিচারের নোটস থাকুক, হাজার হাজার পিডিএফ থাকুক, যাই থাকুক, একজন স্টুডেন্ট হিসাবে যদি তোমার নিজের হাতে তৈরি করা একটা প্রপার নোট না থাকে তাহলে পরীক্ষার আগের রাত্রে কিন্তু তুমি ভীষণ বিপদে পড়ে যাবে এবং কনফিউশনে পড়ে যাবা, কোথা থেকে কি পড়বো, কোন শিট থেকে, কোন বই থেকে, কোন গাইড থেকে কি পড়বো। সো অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে এইচএসসি লাইফের শুরু থেকেই তোমাকে একটা প্রপার নোট খাতা থাকতে হবে এবং সেটার সাথে তুমি ক্লাসে যা পড়ছো সেগুলো তো নোটস নিচ্ছ এবং বিভিন্ন বই থেকে তুমি তথ্যগুলোকে অ্যাকুমুলেট করে তোমার নোট খাতার মধ্যে ইনক্লুড করে রাখবা। এতে যখন তোমার রিভিশনের টাইম আসবে ওই টাইমটাতে তুমি কিন্তু দারুণভাবে তোমার নোট খাতাটা তোমাকে হেল্প করবে। তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। দেখো, আজকের লেকচারের শুরুতেই আমরা একটা জিনিস সম্পর্কে একটু জেনে নেব, সেটা হচ্ছে সাইন সূত্র। আমি একটু এই পাশে লিখি, সাইন সূত্র। এটা বেসিক্যালি হায়ার ম্যাথে শেখানো হয়। ফিজিক্সে সাইন সূত্রটার ব্যবহার হচ্ছে আমাদের বিভিন্ন প্রমাণের ভেতরে বা বিভিন্ন অঙ্কের ভেতরে সাইন সূত্র আমাদের প্রয়োজন হতে পারে, এই জন্য সাইন সূত্রটা আমরা জেনে রাখবো। সাইন সূত্রটা সিম্পলি খুব বেশি জটিল কিছু না। যে কোনো একটা ত্রিভুজ, সেটা যেমন শেপেরই হোক না কেন, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটার 3টা বাহু তো থাকে আমরা ডেফিনেটলি জানি। এবার এখানে আমরা অ্যাঙ্গেল ধরে নিব, আলফা, বিটা এবং হচ্ছে গামা, এই 3টা অ্যাঙ্গেল নিব। তো সাইন সূত্রটা পড়ানো হয় হায়ার ম্যাথের একদম শেষ পার্টে গিয়ে, ওখানে একটা অধ্যায়ের ভিতরে সাইন সূত্র আছে, তুমি ডেফিনেটলি পাবা। কিন্তু যেহেতু তার আগে ফিজিক্সে এটার ব্যবহার আছে এই জন্য আমরা এটা একটু জেনে রাখবো। সাইন সূত্রে বলা হয় যেই বাহুটা আমরা নিব তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের রেশিও সমান হবে। যেমন আমরা যদি এবি বাহুটাকে পিক করি, এবি বাহুর অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, তো এখানে হচ্ছে সাইন গামা। আমরা যদি বিসি বাহুটা নেই, বিসি বাহুর অপোজিটে হচ্ছে সাইন আলফা, মানে আলফার সাথে সাইনটা থাকবে। আচ্ছা, আর আমরা যদি এসি বাহুটা নেই তার অপোজিটে হচ্ছে বিটা, সাইন বিটা। দ্যাটস ইট। এতটুকু একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে বিভিন্ন প্রমাণের স্বার্থে বা অঙ্কের স্বার্থে। যে বাহু নিব সেই বাহুর অপোজিট অ্যাঙ্গেলের সাইনের রেশিওগুলা সমান হবে। আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব, 2 নম্বর পর্বে আমি বলেছিলাম যে ভেক্টরের লব্ধি মূলত 2টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে জিওমেট্রিক আর একটা হচ্ছে গাণিতিক, বীজগাণিতিক, জ্যামিতিক। তো জ্যামিতিকের মধ্যে 5টা প্রকারভেদ ছিল, তোমার সাধারণ বিধি, ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, সামান্তরিক বিধি এবং ভেক্টর বিশ্লেষণ। তো আমি বলেছিলাম যে সামান্তরিক বিধি এবং সিকোয়েন্সিয়ালি আগে ভেক্টর বিশ্লেষণ পড়াবো, তারপরে বাকিগুলো আমি অবশ্যই তোমাকে ডিটেইল বুঝিয়ে দিব। সো সেই হিসাবে আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর বিশ্লেষণ। ওই কনসেপ্টটা আমরা আজকে আগে পড়বো, ভেক্টর বিশ্লেষণটা আমরা আগে পড়বো। সো সুন্দর করে নোট খাতায় লিখবো ভেক্টর বিশ্লেষণ, অথবা এটাকে তুমি বলতে পারো বিভাজন, ভেক্টর বিশ্লেষণ বা বিভাজন। তুমি জানো যে কোনো বিন্দুতে যদি দুটো ভেক্টর ক্রিয়া করে সেই দুটো ভেক্টর থেকে আমরা সামান্তরিক বিধির সাহায্যে লব্ধি নির্ণয় করতে পারি। এটা কিন্তু তুমি গত ক্লাসে আমি কিন্তু এটা শিখিয়েছি। সো এই ক্লাসে আমরা কিন্তু তার উল্টো কাজটা করতে চলেছি। এখানে আমরা একটা ভেক্টরকে একাধিক ভাগে ভাগ করব। তাহলে তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে যে যে প্রসেসে একটা ভেক্টর থেকে একাধিক নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলে ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ। এবং নতুন প্রাপ্ত যে ভেক্টরগুলো এগুলোকে বলে মূল ভেক্টরের উপাংশ। সুন্দর করে নোট ডাউন করবে, যে প্রক্রিয়ায় একটা ভেক্টর থেকে একাধিক ভেক্টর পাওয়া যায় দ্যাট ইজ ভেক্টর বিশ্লেষণ বা বিভাজন। এবং নতুন প্রাপ্ত ভেক্টরগুলোকে বলে মূল ভেক্টরের উপাংশ। তো তুমি যদি বলো যে একটা ভেক্টরের কয়টা উপাংশ থাকতে পারে, একটা ভেক্টরের কোটি কোটি মানে অগণিত উপাংশ থাকতে পারে, কিন্তু এট এ টাইম
অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করলে তুমি আসলে দুইটা উপাংশ পেতে পারো। একটা নির্দিষ্ট মোমেন্টে অ্যাঙ্গেল যদি ফিক্সড করা থাকে তাহলে তুমি দুইটা উপাংশ পেতে পারো। সো অ্যাঙ্গেলগুলোকে যদি তুমি ভ্যারি করাও তাহলে কিন্তু অনেক অনেক উপাংশ তুমি পেতে পারো, কোটি কোটি উপাংশ পেতে পারো। সো আমরা দেখি ভেক্টর বিভাজন বা বিশ্লেষণটা কিভাবে আসে। আমরা একটা সামান্তরিক ড্র করে নিতে পারি। তো সামান্তরিক ড্র করে নেওয়ার পর ধরে নিচ্ছে আমাদের মেইন ভেক্টরটা হচ্ছে আর। সো আর এর দুটো উপাংশ আমি ধরবো, একটা আমি পি ধরবো, আরেকটা এখানে আমি কিউ ধরে নিব। সো আমাদের মেইন ভেক্টরটা হচ্ছে আর, আর এর দুটি উপাংশ হতে পারে, আমরা ধরে নিচ্ছি অ্যাট এ টাইম দুইটা উপাংশ হয়, এবং অনেক উপাংশ হতে পারে, বা একটা পার্টিকুলার টাইমে যদি অ্যাঙ্গেল এভাবে ফিক্সড করা থাকে তাহলে তুমি দুটো উপাংশ পেতে পারো। প্রথমটা হচ্ছে পি, যেটার সাথে আর এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা ধরে নিয়েছি, আরেকটা হচ্ছে কিউ, যেটার সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা এটা আমরা বিটা ধরে নিয়েছি। আমরা যদি একটু মার্কিং করি ও এ বি সি সমান্তরিক যেটা, তো এখানটায় তুমি দেখো এই যে বিটা এবং এখানটায় এটা কিন্তু একান্তর কোণ হতে পারে, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো 180 মাইনাস আলফা প্লাস বিটা আমরা দিয়ে দিলাম। এবার অ্যাকর্ডিং টু সাইন সূত্র, সাইন সূত্রানুযায়ী, সাইন সূত্র একটু আগে পড়িয়েছি, এই জন্যই পড়িয়েছিলাম যে আমার ওই জিনিসটা এখন কিন্তু প্রয়োজন। তো হায়ার ম্যাথের অনেক সূত্র কিন্তু ফিজিক্সে প্রয়োজন হতে পারে। সো হায়ার ম্যাথে যদি তুমি ফাঁকি মারো, ফিজিক্সেও কিন্তু তোমার এখানে কিন্তু সাফার করতে হবে। এই জন্য হায়ার ম্যাথ এবং ফিজিক্স কেমন ভাই ভাই সম্পর্ক। দ্যাটস ওয়াই হায়ার ম্যাথের সূত্রগুলো ফিজিক্সে অনেক জায়গায় লাগে এবং সবগুলোই তোমাকে মনে রাখতে হবে। তো সাইন সূত্রানুযায়ী ত্রিভুজ ও এ বি হতে, খেয়াল করো ছবিটা, ও এ বি হতে আমরা যদি সাইন সূত্রে অ্যাপ্লাই করি, আমরা যদি ও এ বাহুটা নেই, ও এ বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? বিটা, তো সাইন বিটা। আচ্ছা হলো, তারপরে এবি বাহুর অপোজিটে কি আছে দেখো, এবি বাহুর অপোজিটে আছে আলফা, তো সাইন আলফা দিয়ে দিলাম। ওবি বাহুর অপোজিটে, ওবির অপোজিটে আছে কি? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার একটা একটা বাহু কি কি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে? ও এ বাহুটা হচ্ছে পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তো পি বাই সাইন বিটা। এবি বাহু দেখো, এবি এবং ওসি প্যারালাল, এই জন্য এটা যদি কিউ বাহু কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে এটাও তাই করবে, তাহলে কিউ বাই সাইন আলফা হলো। ওবি বাহু বরাবর আমাদের মেইন ভেক্টরটা ছিল আর, আর বাই সাইন আলফা প্লাস বিটা। তুমি জানো যে সাইনের সামনে যদি 180 ডিগ্রি থাকে, সাইনের সামনে যদি 180 ডিগ্রি থাকে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, ওটা কিন্তু সাইনেরই ঘর। এই জন্য সাইনের সামনে 180 থাকা বা না থাকা একই কথা। 180 থাকলে সেটা না লিখলেও তোমার চলবে, 180 মাইনাস সামথিং মানে শুধু সামথিং লিখলেই চলবে। সো আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা যদি এবার 1 আর 3 নম্বর রেশিওকে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। অতএব পি সমান সমান কি লেখা যাচ্ছে? আর বাই সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এই তো একটা উপাংশ কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং ডিটেইল আমি কিন্তু দেখালাম যে উপাংশটা সূত্রটা কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে তার পি উপাংশের সূত্র। সিমিলারলি তুমি যদি এটা লেখো যে এবং কিউ বাই সাইন আলফা ডিভাইডেড বাই ওই যে ওখানে কি আছে দেখো, আর বাই সাইন আলফা প্লাস বিটা। সো এখান থেকে তুমি কিন্তু কিউ এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছ, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো ফুল ডেরিভেশনটা আমি কিন্তু তোমাকে এখানে দেখাই দিলাম, এবং আমি সবসময় এই কাজটা করতেই পছন্দ করি যে আমার প্রপার এভিডেন্স ছাড়া কোনো সূত্র, ফুল ডেরিভেশন ছাড়া আমি স্টুডেন্টদের সাথে কখনোই ডিসকাশন করি না। আমাদের স্টুডেন্টরা সফলতা চায়, স্টুডেন্টদের গার্ডিয়ানরাও সফলতা চায়, আমরা সবাই সফলতা চাই, কিন্তু আমরা সফলতার জন্য যে পরিশ্রম করা দরকার এটা আমরা করতে চাই না। তো একটা স্টুডেন্ট যখন এইচএসসির একদম শুরু থেকে বেসিকটা যখন তার তৈরি হবে, সে যদি তখনই ফাঁকিবাজি মেন্টালিটি নিয়ে সামনে অগ্রসর হয় যে স্যার সূত্রটা কি এটা বলেন, না ফার্স্ট এই সূত্র না, তোমাকে ফার্স্টের সূত্রের অরিজিনটা কি, সূত্রটা জেনারেশন হয়েছে কিভাবে এটা তোমাকে জানতে হবে। যেমন আমরা ভেক্টর বিশ্লেষণ বা বিভাজনের কথা আমরা এখানে বলছিলাম, সো পুরো ডেরিভেশনটা কিন্তু আমি দেখিয়েছি যে সূত্রটা কিভাবে এখানে জেনারেট হয়েছে। তুমি সূত্রের জেনারেশনটা না দেখে, তোমার বেসিকটা ক্লিয়ার না করে, ফাউন্ডেশন তৈরি না করে তুমি একলাফে যদি গাছের গোড়া থেকে আগায় উঠতে চাও তাহলে তোমার সফলতা তো আসবে না।
বা আসলে সেটা দীর্ঘস্থায়ী হবে না কখনোই। সো তোমার দীর্ঘস্থায়ী সফলতা যদি প্রয়োজন হয়, দীর্ঘদিন ধরে তোমার সফলতা যদি ধরে রাখতে হয়, তোমাকে অবশ্যই তোমার বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করে করে অগ্রসর হতে হবে। তাহলে দীর্ঘদিন তুমি তোমার ওই সফলতা বা ওই সুফল তুমি বয়ে নিয়ে বেড়াতে পারবা। সো বেসিক ফাউন্ডেশনটা তৈরি করা খুবই জরুরি আমার স্টুডেন্টদের জন্য। এ কারণে আমি পুরো ডিটেইলটা আলোচনা করলাম। তাহলে এখন আমি বলতে পারি যে ইয়েস, তোমার যদি এখন ফুল ডেরিভেশনটা হয়তো বা পরীক্ষার খাতায় লিখতে দিবে না, কিন্তু আমি ফুল ডেরিভেশনটা তোমাকে দেখিয়েছি। তো এইবার তুমি যে কাজটা করতে পারো, তুমি হ্যাঁ একটু মনে রাখতে পারো একটু সংক্ষেপে এভাবে, যে আমাদের হাতে যদি দুটো একটা ভেক্টর থাকে আর তার যদি আমি দুটো উপাংশ এভাবে ধরি, আমি বলেছি যে একটা ভেক্টরের অগণিত উপাংশ থাকতে পারে, তার মধ্যে অ্যাট এ টাইম যদি অ্যাঙ্গেল ফিক্স আপ করা থাকে দুটোই আসে। সো একটা যদি আলফা হয় তো সেই উপাংশটার নাম পি যদি ধরি, পি ইকুয়ালস টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা একটা উপাংশ। এবং আরেকটা হচ্ছে কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। নিশ্চয়ই এতটুকু অন্তত আমরা মনে রাখতে পারব। আমরা সাইন সূত্র বা প্রমাণ এগুলো যদি আমাদের মুখস্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট আমরা এতটুকু নিশ্চয়ই মুখস্থ রাখতে পারবো। তো এখান থেকে আমি একটা প্রবলেম তোমাদের সাথে ডিসকাশন করি। দেখো এখানে আমি তোমাদের জন্য একটা প্রবলেম ফিক্সড করেছি, যেটা হচ্ছে 100 নিউটন মানের একটি বল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে অবস্থান করছে। এর দুটি উপাংশ বের করো, একটি থাকবে ভূমি বরাবর, অপরটি থাকবে ভূমির সাথে 80 ডিগ্রি কোণে। এই ধরনের প্রশ্ন আসার সাথে সাথে তুমি একটা ছবি কিন্তু এঁকে নিতে পারো। যেমন তোমার মেইন ভেক্টরটা হচ্ছে 100, এখানে ভূমির সাথে 30 ডিগ্রি অলরেডি বলা আছে, আর তাহলে দুটো উপাংশ ফাইন্ড আউট করতে হবে। একটা থাকবে ভূমির সাথে, মানে ভূমি বরাবর থাকবে একটা, ভূমি বরাবর তার মানে এটা, আর একটা হচ্ছে ভূমির সাথে 80 ডিগ্রি কোণে। তো আমি এটা আমাদের আর সেই মেইন ভেক্টর, এটা যদি আমি পি ধরি, এখানে এটা থাকবে ভূমির সাথে 80, তার মানে বাকি অ্যাঙ্গেলটা কিন্তু আমি 50 ডিগ্রি লিখতেই পারি, কারণ এখানে অলরেডি 30 ডিগ্রি আলফা তো বলা আছে। তাহলে একটা থাকবে এক্স্যাক্টলি ভূমির উপর বা ভূমি বরাবর, আরেকটা থাকবে ভূমির সাথে 80, মানে বাকিটুকু হচ্ছে 50। এবার তুমি ইজিলি সূত্রে বসায় দাও, তোমার সূত্র তুমি জানো, পি ইকুয়ালস টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। সো এখানে আলফা বিটা উল্টা এবার নিও না, এখানে এটাকে আলফা ধরো, এটাকে বিটা ধরো, তাহলে তোমার সূত্রের সাথে ভালোভাবে ম্যাচ করবে। আদারওয়াইজ তুমি যদি উল্টায় নাও তাহলে ওখানে সূত্রেও কিন্তু ওভাবে উল্টায় তোমাকে লিখতে হবে। অসুবিধা নাই, লিখতে পারবা, কিন্তু যে কোনো একটা জিনিস, কারণ ফিজিক্স এমনিতেই জটিল, আমরা যদি এটাকে আরো জটিল করতে চাই তাহলে কিন্তু হবে না। ফিজিক্সকে কিভাবে সহজে নিজের মতো করে মনে রাখা যায় সেই চেষ্টা করতে হবে। এমনিতেই বইপত্রে যেভাবে লেখা থাকে ভীষণই দুর্বোধ্য ভাষায় লেখা থাকে। স্টুডেন্টরা এসে এসে বলে যে স্যার বইতে এমনভাবে লেখা আছে যেটা আমরা পড়ে বুঝতে পারছি না, কিন্তু আপনি যা পড়িয়েছেন ক্লাসে সেটা আমরা আপনার নোট খাতাটা দেখে, আপনার লেকচারটা দেখে আমরা সহজে বুঝতে পারতেছি। ইয়েস, ফিজিক্স আসলে এরকমই। ফিজিক্সটা বাংলা ভাষায় যদিও লেখা, কিন্তু বই পড়ে একজন স্টুডেন্ট অনলি বই পড়ে কিন্তু খুব বেশি একটা কিছু এখান থেকে আউটপুট পেতে পারবে না। সো এই জন্য দুর্বোধ্য জটিল সাবজেক্ট এটা তো বটেই। সো তোমার কাজটা হচ্ছে কিভাবে সহজে, প্রত্যেকের নিজস্ব কিছু ট্যাকটিক্স থাকবে, নিজস্ব কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি রাখতে হবে, যাতে তুমি কঠিন জিনিসটাকে নিজে সহজ করে নিতে পারো নিজের মতো করে, এবং তুমি তোমার নোট খাতায় ওই সহজে কিভাবে মনে রাখবা, এটা আমি তো অবশ্যই তোমাকে কিছু ওয়ে বলেই দিব, আর নিজস্ব কিছু ওয়ে খুঁজে বের করতে হবে যাতে এই জটিল সাবজেক্টটা যাতে জটিল না হয়, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। সো অ্যাজ এ টিচার আমি তো সেই চেষ্টা করি, এবং তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট চেষ্টা করতে হবে যে সহজে কিভাবে ছোট ছোট ওয়েতে আমি জিনিসগুলো মনে রাখতে পারি। এই জন্য ছোট ছোট ছবি এঁকে বা সূত্র একটা পার্টিকুলার ওয়েতে তোমার মনে রাখার চেষ্টা করতে হবে, যেহেতু এটা একটা জটিল সাবজেক্ট। তো এখানে আমরা যদি পি এর ভ্যালুটা এখানে যা যা আছে সব বসাই দিই, অবশ্যই পি এর মান পেয়ে যাবো। তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলো। আর যদি আমি কিউ এর কথা বলি, কিউ এর উল্টো ফরম্যাটটা অবশ্যই এখানে আর সাইন আলফা আসবে ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো অবশ্যই তুমি এখানে এই মানগুলো যেগুলো আছে বসিয়ে ভ্যালুগুলো বের করে ফেলো। তো একটা ভেক্টর থেকে একাধিক ভেক্টর আমরা পাওয়ার যে প্রসেসের কথা বললাম, সেই প্রসেসটাকে আমরা বলছি ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ, এবং এখান থেকে যে ভেক্টরগুলো আমরা পাচ্ছি এগুলোকে আমরা বলি হচ্ছে উপাংশ। এখন আমরা দেখব উপাংশ। আমরা দেখেছি যদি আলফা প্লাস বিটা এর যে সমষ্টি, এটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, খেয়াল করব আলফা এবং বিটা দুটো অ্যাঙ্গেল থাকার কথা দুটো উপাংশের জন্য। তো যদি কোনো কারণে এদের সমষ্টি 90 ডিগ্রি হয়, সো সেই ক্ষেত্রে উপাংশগুলোর নাম হবে লম্বাংশ। এটা কিন্তু মনে রাখতে হবে। যদি একটা ভেক্টরের দুটি উপাংশের মধ্যে কোণ
ঠিক ঠিক দুটি উপাংশের মধ্যে যে কোণ রয়েছে তাদের সমষ্টি যদি ঠিক ঠিক 90 ডিগ্রি হয় তখন তাদেরকে উপাংশের পাশাপাশি লম্বাংশ বলা যাবে। যদি আমি একটা ছবি আঁকাই, দেখো এখন কিন্তু আর সামান্তরিকের মতো আঁকাতে পারবো না, কারণ এখন আমরা বলছি যে এই আলফা এবং এই বিটা সমান সমান হতে হবে, নট দ্যাট, কিন্তু এদের সমষ্টিটা 90 ডিগ্রি হতে হবে, সমষ্টি হতে হবে 90। এটা ধরো পি, এটা হচ্ছে কিউ, এই হচ্ছে আমাদের সেই আর। তো আমরা যদি মেইন সূত্রটা লিখি, যেমন পি সমান সমান আমরা যদি লিখি আর সাইন বিটা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। সো এখানে আমরা আর সাইন বিটার বদলে আমরা কিন্তু 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি বাই হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো সাইনের সামনে 90 আছে, তার মানে এটা কস হয়ে গেল, আর এটা তো 1, অতএব পি সমান সমান দাঁড়াচ্ছে আর কস আলফা। এটা কিন্তু একটা লম্বাংশ আমরা পেয়ে গেলাম। সো লম্বাংশ কখন বলতে পারবো? যখন দুইটা উপাংশের মধ্যকার কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, এক্স্যাক্টলি 90, অন্য কিছু হলে হবে না। এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে সেটাকে আমরা উপাংশের পাশাপাশি লম্বাংশ বলতে পারবো। তাহলে সকল লম্বাংশই উপাংশ, কিন্তু উপাংশ মানেই কিন্তু লম্বাংশ নয়, কারণ লম্বাংশ হতে গেলে এক্স্যাক্টলি তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকতে হবে। উত্তর দক্ষিণ 90 ডিগ্রি কোণে আছে, দক্ষিণ পশ্চিম 90 ডিগ্রি কোণে আছে, দক্ষিণের সাথে পশ্চিম 90 ডিগ্রি কোণে আছে, এইভাবে তোমাকে ডিরেকশন মেনশন করে দেবে। আমি অবশ্যই প্রবলেম সলিউশন করাবো এখনই। সো লম্বাংশ এটা একটা হলো। আর কিউ এর কথা যদি আমি বলি, কিউ ইকুয়ালস টু ছিল আর সাইন আলফা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। সো এখান থেকে আর সাইন আলফার জায়গায় আলফাই থাক, এখানে সাইন 90 ডিগ্রি, তাহলে আর সাইন আলফা বাই 1, অতএব কিউ সমান সমান আমরা পেয়ে যাচ্ছি আর সাইন আলফা। সো এটা কিন্তু ওখান থেকেই চলে আসলো, ওই যে মেইন যে দুইটা সূত্র, সেই দুইটা সূত্রের মধ্যে আমরা আলফা প্লাস বিটার সমষ্টি 90 ডিগ্রি ইউজ করে আরো দুইটা সূত্র কিন্তু আমরা এখান থেকে জেনারেট করে পারলাম, এবং ফুল ডিটেলসটা কিন্তু এখানে লেখা আছে। তো তাহলে যদি আমি একটু সংক্ষেপে এটা বলার চেষ্টা করি, দেখো যে কোনো সূত্রই টিচার যখন আলোচনা করবেন বা তুমি যখন যে কোনো সূত্র শিখতেছ, সূত্রের বেসিক ফাউন্ডেশন A to Z শেখার পর তোমার নিজস্ব কিছু ট্রিক্স, নিজস্ব কিছু পদ্ধতি থাকতে হবে, যে পদ্ধতিতে তুমি সহজে এটা মনে রাখতে পারো। কারণ এমনিতেই যেমনটা বলছিলাম, ফিজিক্স একটা জটিল সাবজেক্ট, অবশ্যই একটা দুর্বোধ্য সাবজেক্ট, নো ডাউট। সো তুমি যখনই কোনো সূত্রর অরিজিন দেখলা, সূত্রের বেসিক দেখলা, কিভাবে থিওরিটা আসছে, তুমি নিজস্ব কিছু ছোটখাটো ট্রিক্স বা ওয়ে তুমি ফাইন্ড আউট করতে পারো, তুমি বের করে সেগুলো মনে রাখতে পারো, যেটা দিয়ে তুমি দীর্ঘদিন ওই সূত্র মনে রাখতে পারবা, ইউজ করতে পারবা। কাউকে যদি তুমি বুঝাই দিতে চাও সেটাও তুমি পারবা। কিভাবে? দেখো, যদি আমি এই সূত্রটারই কথা বলি, তো এই সূত্রটা আমি একটু সহজে মনে রাখতে পারি। কিভাবে? দেখো, যে আমাদের মেইন ভেক্টরটা যদি ভূমির সাথে আলফা কোণে থাকে, তাহলে এর একটা লম্বাংশ হচ্ছে আর কস আলফা, আরেকটা কিন্তু আমরা এখানে পেয়েছি আর সাইন আলফা। লম্বাংশ মানে এক্স্যাক্টলি তারা 90 ডিগ্রি কোণে থাকবে। এখানে আর বিটা এনে কোনো ঝামেলা করার দরকার নেই, একটাই থাকবে আলফা, একটা আর কস আলফা, একটা আর সাইন আলফা। কিন্তু আমরা যদি এটাকে একটুখানি, যেমনটা বলছিলাম, একটু তোমাকে ট্রিকি হতে হবে। আমরা যদি এখানে আলফাটা ধরি, তখন ডেফিনেটলি এই উপাংশটা হয়ে যাবে কিন্তু আর কস আলফা, আর অন্যটা হয়ে যাবে আর সাইন আলফা। তাহলে ট্রিকটা হচ্ছে, যে বাহুর সাথে আলফা থাকবে বা কোণটা দেওয়া থাকবে, তুমি সেই বাহুটাকে ধরবা কস উপাংশ, অন্যটাকে ধরবা সাইন উপাংশ। কারণ 90 ডিগ্রি থেকে এই যে বাকি যেটুকু থাকলো, এটা কত? 90 মাইনাস আলফা। তাহলে এই উপাংশটা যদি আমি এভাবে লিখতাম, আর কস, উপাংশ মানেই অবশ্যই আগে কস আসবে, তো আর কস 90 মাইনাস আলফা মানে তো অটোমেটিকলি আর সাইন আলফা। এটা তো বলার অপেক্ষা রাখে না। দ্যাটস ওয়াই আমাদের এত কাহিনী করার দরকার নেই, আমরা সহজে বলতে পারি। লম্বাংশের প্রসঙ্গ যদি আসে, একটা হচ্ছে কস লম্বাংশ, একটা সাইন লম্বাংশ। তো যেটা ভূমির উপরে থাকবে, ভূমিতে যেটা অবস্থান করবে, সেটা হবে আনুভূমিক উপাংশ, আনুভূমিক। আর যেটা খাড়া উপরের দিকে থাকবে, এটাকে আমরা বলবো উলম্ব। এখানে কিন্তু আবার পজিশনটা চেঞ্জ হয়েছে, এখানে ভূমির উপরে আছে আর সাইন, তো এটাই এখানে হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং এটা এখানে চলে আসবে তাহলে উলম্ব উপাংশ। ওকে, তো 90 ডিগ্রিতে থাকলে আমরা উপাংশ লম্বাংশ বলতে পারবো, কিন্তু শুধু উপাংশ বলতে হবে যদি 90 ডিগ্রি না হয়, সেটাকে বলে শুধু উপাংশ। সো এই যে সূত্রগুলো তুমি পাচ্ছ, প্রথমে তুমি পেলে ভেক্টর বিশ্লেষণ বিভাজন থেকে, তুমি ফার্স্টে পেলে উপাংশ, তারপরে উপাংশের মধ্যে আবার একটা স্পেশাল ক্যাটাগরি, সেটাকে আমরা বলছি হচ্ছে লম্বাংশ। এগুলো কিন্তু ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে, যেগুলা আমাদের বিভিন্ন পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউতে কিন্তু আসতে পারে।
সো এখানে একটা কথা বলে রাখি, আমাদের স্টুডেন্টরা এসে প্রায় দৌড়ে এসে বলে স্যার এমসিকিউ তো ভালো করতে পারছি না, এমসিকিউ তো টাইমের মধ্যে শেষ করতে পারতেছি না। সো ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট যে তুমি টাইমের মধ্যে শেষ করতে পারছো না। টাইমের মধ্যে শেষ করার জন্য সবচেয়ে বড় দুইটা প্রয়োজনীয় জিনিসের একটা হচ্ছে তোমাকে ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, এবং নাম্বার 2 হচ্ছে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সো আমরা যখন এমসিকিউ সলিউশন করতে বসি আমরা না প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, কারণ আমরা বাসায় ওই প্র্যাকটিসটা করি না, ওই প্র্যাকটিসটা আমাদের সাথে নাই। টাইম ম্যানেজমেন্ট, তুমি ধরো আজকে 50টা এমসিকিউ সলভ করবা, অবশ্যই তুমি একটা স্টপওয়াচ চালু করে তুমি দেখবা এটা করতে কত সময় লাগতেছে। নেক্সট ডেতে আবার তুমি স্টপওয়াচ চালু করবা, দেখবা যে ওইটার থেকে তোমার অবশ্যই একটু কম সময় লাগবে। নেক্সট দিন আবার তুমি টাইম দেখবা যে আরেকটু কম সময় লাগবে। এইভাবে যখন তুমি নিজের ব্রেন একটা সেটিং করবা যে ইয়েস আমি 50টা এমসিকিউ 30 মিনিটে সলিউশন করবো, পরের দিন 25 মিনিটে, তারপরের দিন 20 মিনিটে, এইভাবে ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশনটা করবা, কিন্তু সেটা তোমাকে প্রপার টাইমের মধ্যে করতে হবে। আর একটা বড় সমস্যা হচ্ছে আমরা ফাস্ট ক্যালকুলেশন করতে পারি না। সো আমরা যদি ফাস্ট ক্যালকুলেশন না করতে শিখি তাহলে এমসিকিউতে আমরা, ট্রাস্ট মি, কখনোই আমরা ভালো করতে পারবো না। আমরা সারাদিন স্টুডেন্টরা যদি আমরা স্মার্টফোন নিয়ে বসে না থেকে আমরা যদি এই টাইমটায় ক্যালকুলেটরের সময় দিই, আমি তোমাকে ফার্মলি বিলিভ করি, আমি তোমাকে বলতে পারি, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের যে ক্যালকুলেশনের গতি তার থেকে আমার ক্যালকুলেশন করার গতি কিন্তু মোর ফাস্ট, আরো বেশি ফাস্ট ক্যালকুলেশন আমি তোমাদের থেকে করতে পারি, অনেক বেশি ফাস্ট করতে পারি, অনেক গুণ বেশি ফাস্ট ক্যালকুলেশন আমি করতে পারি। আমি অ্যাজ এ টিচার বোর্ডে প্রশ্ন বলবো, প্রশ্ন লিখবো, অ্যান্সার করব, ক্যালকুলেশন করব সব কিছুতে, কিন্তু তুমি তোমার বেঞ্চে বসে, তোমার বাসায় বসে তুমি সেই ক্যালকুলেশন করে আমার সাথে পেরে উঠবা না। সো এত ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন আমি করতে পারি, কিন্তু আমার এই মোমেন্টে করতে পেরে তো খুব একটা লাভ নাই। তোমার লাভ আছে যদি তুমি তোমার স্মার্টফোনটা সরায়, যদি তুমি ওই জায়গাটায় ক্যালকুলেটর 2 হাত দিয়ে বসে বসে যদি তুমি প্রেস করো, অবশ্যই তুমি ক্যালকুলেশনে ফাস্ট হইতে পারো, এবং এইটার একটা সুফল তুমি তোমার পরীক্ষাতে, স্পেশালি এমসিকিউ পরীক্ষাগুলোতে, বুয়েট প্রিলি পরীক্ষাগুলোতে তুমি কিন্তু এটার সুফল পাবা। সো আজকে থেকে স্মার্টফোন সরায় ওই জায়গাটা তুমি ক্যালকুলেটরকে স্থান দাও এবং তুমি বেশি বেশি করে ক্যালকুলেশন করতে থাকো। এক হাত দিয়ে ক্যালকুলেটর টিপে কিন্তু ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হওয়া যাবে না, অবশ্যই 2 হাত ইউজ করতে হবে, 2 হাত ক্যালকুলেটরটা ধরে 2 হাত ইউজ করবা এবং ফাস্ট অ্যাকুরেট ক্যালকুলেশন করার চেষ্টা করবা। এই দুইটা ওয়েতে তুমি এমসিকিউতে ভালো করতে পারবা, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন অ্যান্ড প্রপার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে গিয়ে করবো বিষয়টা এমন না, বাসায় বসে প্রত্যেকদিন আমি আজকে 20টা এমসিকিউ সলভ করবো 15 মিনিটের মধ্যে। সেই টাইমটা দেখি আমি টাইমের সাথে পেরে উঠি কিনা, এই যে নিজের ভেতরে একটা মাইন্ড সেট আপ নিয়ে আসতে হবে যে আমি প্রপার টাইমের মধ্যে এমসিকিউ সলিউশন করবো। সো এইভাবেই না তুমি এমসিকিউতে ভালো করতে পারবা। আদারওয়াইজ এমসিকিউ পারি না, সময়ের মধ্যে ক্যালকুলেশন করে পারি না, এমসিকিউতে কম কেন পাইলাম, এইসব ঘ্যান ঘ্যান সারা বছর করো, রাস্তাঘাটে দৌড়ায় বেড়াও, কোনো লাভ নাই। আমি তোমাকে 2টা ওয়ে বলে দিলাম, এই 2টা ওয়েতে দয়া করে কাজ করো। ক্যালকুলেশনে ফার্স্ট হও, প্রপার টাইম ম্যানেজমেন্ট করো, আর অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে তোমার বইগুলো সুন্দর মতো পড়া, বইগুলো রিডিং পড়া, তারপরে থিওরিগুলো ঠিকমতো দেখা, বইগুলো লাইন বাই লাইন পড়া। আমাদের স্টুডেন্টরা বই কিনে কিনে টেবিল ভারী করে রেখেছে, বাবা মায়ের উপর চাপ দিচ্ছে অনেক অনেক বই কিনতে হবে, এই স্যার এই বই কিনতে বলেছে, অমুক জায়গায় এই বই কিনতে বলেছে, আমরা কিনে কিনে টেবিল ভারী করে রেখে দিচ্ছি। আমরা বই কিনে সফল হতে চাচ্ছি। দেখো, বই কিনে সফল হওয়া যাবে না, সফল হইতে গেলে বইগুলা পড়তে হবে। সো আগে একটা বই কেনো, একটা বই কিনে A to Z যেখানে যা যা আছে, থিওরি, এমসিকিউ, সিকিউ, অ্যাডমিশনের কোশ্চেন, আগে A to Z তুমি সলভ করো। A to Z একটা বই তুমি কমপ্লিট করো, দেন তুমি আরেকটা বই কিনো। বই কিনে কিনে টেবিল ভারী করা বা টেবিল গরম করার কোনো দরকার নাই। বই প্রথমে কম কেনো, সলিউশন করো, দেন আরেকটা বই কেনো। তাহলে ওই বই সলভ করার যে এক্সপিরিয়েন্স সেটা তুমি এই বইতে কাজে লাগাইতে পারবা। একসাথে 10টা বই কিনে টেবিল ভারী করার কোনো প্রয়োজনীয়তা নেই। কম কম বই কেনো, একটা একটা বই আগে কমপ্লিট করো, দেন আরেকটা বই কেনো। এটাও একটা কথা যে একটা বই পড়ে কখনোই তুমি এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করতে পারবে না। তোমাকে অনেক রাইটারের বই কম্পাইল করে অ্যাকুমুলেট করে তোমাকে পড়তে হবে। দ্যাটস ওয়াই বই তোমাকে কিনতেই হবে। একাধিক রাইটারের বই এই জন্য কিনতে হবে কারণ এক এক রাইটারের বইয়ের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে। সো এই বৈশিষ্ট্যগুলো তোমার ব্রেনে নিয়ে আসতে হবে। একই থিওরির উপরে এক একজন রাইটার এক একভাবে রিপ্রেজেন্ট করে, সো এটা তোমাকে দেখতে হবে, তোমাকে সার্ভ করতে হবে। এই জন্য বই তোমাকে কিনতেই হবে, তবে সেগুলো সব একসাথে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এক একটা বই কিনে পড়ে আরেকটা বই কিনবো, দেন আবার আমার জন্য রিভিশন হবে। তুমি একটা বই যখন পড়েছো, ওই চ্যাপ্টারটা যখন অন্য বই থেকে পড়বা আবারও কিন্তু তোমার রিভিশন হবে। এই জন্য বই তোমার অবশ্যই প্রয়োজন, তবে সেটা ধাপে ধাপে।
আজকে আমরা উপাংশ দেখলাম, লম্বাংশ দেখলাম। এখন আমি লম্বাংশের কিছু প্রবলেমস করাবো, যেটা থেকে তোমার এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। তিনটা প্রবলেম আমি তোমাদের জন্য এখানে সেট করেছি লম্বাংশের উপরে, একটা একটা করে আমরা সলিউশন করি। যেমন প্রথম কোশ্চেনটা বলতেছে, কোন স্থানে বায়ু 50 মিটার পার সেকেন্ড বেগে পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে উত্তরে, পূর্ব উত্তর, বায়ুর পূর্বমুখী উত্তর মানে 90 ডিগ্রি কোণে থাকবে। সো ডিরেক্ট তোমাকে লম্বাংশ বলা থাকবে না। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা উত্তর। পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে বলেছে, বাতাসের বেগটা হচ্ছে 50। তো আমি আগেই বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেল করে সেটা যদি ভূমিতে থাকে, যার সাথে অ্যাঙ্গেল করে সেটাকে আমরা বলি হচ্ছে কস উপাংশ, আর ডেফিনেটলি অন্যটা কি হবে, সাইন উপাংশ। এখন সেটা যদি ভূমিতে থাকে সেটাই আনুভূমিক, আর এটা যদি লম্বালম্বী ভাবে থাকে, খাড়া ভাবে থাকে, সেটা উলম্ব। তাহলে এখানে আমরা বলতে পারি যে আনুভূমিক উপাংশ অথবা পূর্বমুখী উপাংশ, দ্যাট ইজ ভি কস 30। এখানে বসায় দাও ঝটপট, 50 cos 30 একটা ভ্যালু চলে আসবে। আর যদি বলো এটা, তাহলে উলম্ব উপাংশ বা উত্তরমুখী উপাংশ। উত্তরমুখী কিভাবে বুঝলাম? কারণ একটা হচ্ছে পূর্বমুখী, একটা উত্তরমুখী। সো অবশ্যই মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই জন্য আমরা লম্বাংশের কনসেপ্টে করেছি। এটা হবে ভি সাইন 30, মানে 50 সাইন 30। সো প্রত্যেকটা ভ্যালু কিন্তু তুমি এভাবে বের করে ফেলতে পারতেছো। অঙ্কগুলো খুব একটা জটিল না, সহজ। আচ্ছা, এরপরে কি বলেছে? রাসেল মূলবিন্দু থেকে 100 মিটার দক্ষিণ পশ্চিমে হেঁটে গেল। দক্ষিণ পশ্চিম মানে এক্সাক্ট অ্যাঙ্গেল বলা নাই, ঠিক দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি, মানে 45 ডিগ্রি কোণে কিন্তু সে গেছে। তাহলে দক্ষিণ আর পশ্চিম বরাবর সে কতটুকু সরেছে? দেখো, উপাংশের ব্যাপারটাই কিন্তু আসলে এমন, কোন একটা ভেক্টর যখন একটা পার্টিকুলার জায়গায় ওয়ার্ক করে, ভেক্টরের একটা নির্দিষ্ট রেখা থাকে, দিক রেখা থাকে, যে এই বরাবর ক্রিয়া করবে। তাহলে আশেপাশে অন্যদিকে আসলে ভেক্টরটা ছড়াতে পারে না, তার উপাংশগুলো ছড়ায়। যেমন এই অঙ্কটা দেখো, তোমার এইখানটায় এটা হচ্ছে তোমার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম, তার মানে দক্ষিণ পশ্চিম বলতে কিন্তু আসলে এটা বোঝাচ্ছে এইদিকে তুমি গেছো, এখানে তোমার সরণ হচ্ছে 100 মিটার। তাহলে তুমি কিন্তু হেঁটে গেছো দক্ষিণ পশ্চিমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু তোমাকে বলেছে যে তাহলে তুমি মূলবিন্দু থেকে পশ্চিমে কতটুকু সরেছো আর দক্ষিণে কতটুকু তুমি সরেছো। তুমি গেছো কিন্তু কোনাকুনি, মানে ঠিক দক্ষিণ পশ্চিম বরাবর। কিন্তু তোমার কাছে কোশ্চেন চেয়েছে যে তুমি তাহলে এই বরাবর যদি গিয়ে থাকো, তুমি এক্স্যাক্টলি দক্ষিণে কতটুকু সরেছো। তাহলে উপাংশের খেলা এখানে সিম্পল। এখানে যদি আমি বলি যেটা হচ্ছে এস কস 45, যেহেতু ওইটার সাথে আমি ধরে নিয়েছি, তুমি চাইলে এখানেও ধরতে পারো, নো প্রবলেম। এটা যদি এস কস 45 হয়, এটা নিঃসন্দেহে এস সাইন 45 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে উপাংশের খেলা, যে একটা ভেক্টর এইদিকে কিন্তু যায়নি, সে গেছে কিন্তু কোনাকুনি, কিন্তু তার একটা উপাংশ কিন্তু এইদিকে চলে গেছে, ওইটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে যদি বলে যে দক্ষিণ দিক বরাবর উপাংশ কত বা কতটুকু সরেছে, সেটা হচ্ছে এটা। যদি বলে পশ্চিম দিক বরাবর কতটুকু সরেছে, তাহলে সেটা এটা। আচ্ছা, বের করে দিব আমরা। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কোন স্থানে বাতাসের পশ্চিমমুখী উত্তরমুখী উপাংশ সরাসরি দিয়ে দিয়েছে। এতক্ষণ উপাংশগুলো বা লম্বাংশগুলো বের করতে বলতো, এখন সেগুলো দেওয়া আছে। মেইন ভেক্টরটা মানে বাতাসের প্রকৃত বেগটা কত, এইটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তার মানে এই অঙ্কটা হচ্ছে এটার উল্টো অবশ্যই। তাহলে আমরা কি করতে পারি, ছবি আঁকাবো। পশ্চিমমুখী এবং উত্তরমুখী, ফাইন। পশ্চিম হচ্ছে এটা VW, সেটার মান দেওয়া আছে হচ্ছে 50, আর উত্তরমুখী VN, সেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 80। তো আমরা জানি দুটো উপাংশের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে, 90। সো লম্বাংশের মধ্যে অ্যাঙ্গেল থাকে হচ্ছে 90, স্পেসিফিক ভাবে বললে লম্বাংশ। তাহলে নিশ্চয়ই তোমার মনে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা কোথা থেকে এসেছে, সামান্তরিক বিধি থেকে। অতএব সেইভাবে আমি যদি বলি V ইকুয়ালস টু কত দাঁড়াবে, VW VN into VW VN cos 90 ডিগ্রি। সো cos 90 ওটা না লিখলেও চলতো, তাও আমি তোমার বেসিক ক্লিয়ার করার জন্য লিখে দিলাম। এবার এখানে তুমি মান বসিয়ে দিই, কিন্তু মেইন ভেক্টরটা পেয়ে যাচ্ছ। সো একটা ভেক্টরকে আমরা ভেঙে দুটো উপাংশ পাই, এখান থেকে কিন্তু একটা ডিসিশনে আসা যায়। সেটা হচ্ছে এরকম, যদি দুটো ভেক্টর থাকে PQ, তার লব্ধি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোন সূত্র থেকে, R ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা। এখান থেকে লব্ধি পাচ্ছি, দুটোকে মিলে একটা পাচ্ছি। আবার আমরা যদি এই সূত্রটা থেকে, মানে আমরা যদি ভেক্টর বিশ্লেষণ করি, এই যে ধরো আর, এখানে আলফা, এখানে বিটা, তাহলে আর এর দুটো উপাংশ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ।
সো একই প্রসেসে আমরা যদি পি বের করতে চাই তাহলে কি লিখবো, আর সাইন বিটা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, উপাংশের কথাই যদি বলি, আর এটা হচ্ছে কিউ কত, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আর আমি যদি লম্বাংশের কথা বলি, পি ইকুয়ালস টু আমরা লিখতাম আর কস আলফা, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। এবং একইভাবে আমরা যদি দুটো ভেক্টর থেকে যে প্রসেসে আমরা একটা ভেক্টর বানাই নিতে পারি লব্ধি থেকে, সিমিলার ওয়েতে আমরা যদি একটা ভেক্টরকে ভাঙি তাহলে কিন্তু এক্স্যাক্টলি ওই দুইটা ভেক্টরই আসবে। তাহলে একটা প্রসেস হচ্ছে আরেকটার ভাইস ভার্সা, দুটোকে কম্পাইল করে সামান্তরিক বিধি দিয়ে একটা বানানো যায়, এটাকে আমরা বলি লব্ধি নির্ণয়। আবার ওই একটাকে ভেক্টর বিশ্লেষণ দিয়ে ভেঙে আবার কিন্তু সেই দুইটা ভেক্টরই পাওয়া যায়। সো এই দুইটা প্রসেস হচ্ছে একটা আরেকটার ভাইস ভার্সা, এটাকে খুব সুন্দরভাবে তোমাকে মনে রাখতে হবে। তো এই পর্যন্ত আজকে ক্লাস নম্বর 3 আমি শেষ করছি। আজকে অবশ্যই বাসায় বসে তোমার বইপত্র থেকে অবশ্যই তুমি লম্বাংশ উপাংশের অঙ্ক খুঁজবা, অ্যাডমিশনে এমসিকিউতে সিকিউতে বোর্ডে কোথায় কোথায় লম্বাংশ উপাংশের প্রশ্ন আসছে খুঁজে বের করবা, খুঁজে বের করে সলিউশন করে ফেলবা। তাহলে দেখবা এই যে তুমি যে শিখলা, এই শেখাটা তখনই কমপ্লিট হবে যখন তুমি কোশ্চেনটা সলিউশন করছো। আমরা থিওরি শিখে বসে থাকি, কিন্তু থিওরি শেখার পর আমাদের অ্যাজ এ স্টুডেন্ট সবচেয়ে বড় কাজ হচ্ছে ওই থিওরি বা কনসেপ্টের উপরে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে অ্যাডমিশনে কোথায় কোথায় কি কি কোশ্চেন আসছে এটা যদি আমরা সাথে সাথে ওই দিনই সলিউশন করি তাহলে কিন্তু আমাদের শেখাটা একেবারে পারফেক্ট হয়। সো এখন তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে থিওরি শিখলা, কনসেপ্ট শিখলা, এইবার ওই কনসেপ্টের উপরে ওই থিওরির উপরে কি কি কোশ্চেন্স আমার বইতে আছে, অনুশীলনীতে আছে, উদাহরণে আছে, প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যে আছে, এগুলো আমরা এখনই সলিউশন করে ফেলবো, তাহলে আমাদের শেখাটা একদম ফুলফিল হবে। নেক্সট ভিডিও লেকচারে অর্থাৎ 4 নম্বর পর্বে এর পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাশন হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।